আসন বদলে মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর, হারের পর ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। আসন বদলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তার দাবি, ভোটের ফলেই প্রমাণ হয়ে গিয়েছে যে আসন বদলের সিদ্ধান্ত ভুল ছিল। ঘুরিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বকেও তোপ। রাজ্যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়েও প্রশ্ন। যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। সিদ্ধান্ত ভুল নয়, তবে অনেক সময় কাজ করেনি সিদ্ধান্ত, পাল্টা সওয়াল সুকান্ত। পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত ক্লিক করে না, হয়তো অনেক সময় না। আমরা এক সময় দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলাম, আমরা 19-এর সফলতার পর 3টে উপনির্বাচন হেরেছিলাম, তার মধ্যে খড়গপুরটাও ছিল। তখনও ক্লিক করেনি। তো মাঝে মাঝে হয় ক্লিক করে না, আমরা যেটা ভাবি সেটা কাজ করে না। আমরা ভেবেছিলাম দিলীপদা জিতে চলে আসবেন, দিলীপদার উপরে আমাদের ভরসা ছিল। 2,33,000 লক্ষ ভোট পেয়েছি আমরা, 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেননি, সিট আমরা কমে গেছে। হয় এরকম অনেক সময়। বঙ্গ বিজেপি নেতৃত্বে বদলের জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ। সব জায়গায় যাব, মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল, কারণ সে আরো হেরে গেছে, মনটা খারাপ। তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে। মানে আমি লড়াই করেছি, আমার কর্মীরা সঙ্গে ছিলেন, সেখানেও সমস্যা হয়েছে। বর্ধমানে যাব আমি, শুধু তারিখ বর্ধমান, আমার মেদিনীপুর নয়। আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম, সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম, লড়াইয়ের জবাব দিতাম। সে আমার ভূমিকা থাকবে, পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক, আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো। বরিষ্ঠ নেতা যেতেই পারেন, তবে দলের সঙ্গে সমন্বয় রেখে যাওয়া উচিত বলে বার্তা সুকান্ত। কিন্তু দিলীপদা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, বিভিন্ন, যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। 21-এর পুনরাবৃত্তি 24-এও বাংলায় আবারও তৃণমূলের বিরুদ্ধে ধরাশায়ী বিজেপি। কেন এমন হলো? 7 দিনের মধ্যে জেলা থেকে রিপোর্ট চাইল বিজেপির রাজ্য নেতৃত্ব। 24-এ ফের তৃণমূলের বিপুল জয়, সবুজ ঝড়ে বঙ্গে বিজেপির ভরাডুবি। দু 2019-এর লোকসভা ভোটে 18টি আসন পায় বিজেপি, এবার সেটা কমে 12। কেন 18 আসন ধরে রাখা গেল না? হেভিওয়েটরা কেন হারলেন? এইসব প্রশ্নেরই এখন উত্তর খুঁজছে বঙ্গ বিজেপি। বঙ্গে বিজেপির বিপর্যয়ে ক্ষুব্ধ দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য বিজেপি নেতাদের। এই পরিস্থিতিতে সাংগঠনিক জেলাগুলির থেকে রিপোর্ট তলব করল বিজেপির রাজ্য নেতৃত্ব। জেলা নেতৃত্বকে 7 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে হারের কারণ। আগামী 7 তারিখ আমরা দিল্লিতে সকালে মিলে বসবো, সেখানে আমাদের নবনির্বাচিত সাংসদদেরকে রাজ্যসভা এবং লোকসভা থেকে ডাকা হয়েছে। সেখানে আমাদের এখান থেকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীরা যাওয়ার কথা আছে। দেখতে হবে আগামী দিনে পর্যালোচনা করে যে কোথায় কি ভুল হয়েছিল, কি ভুল করেছি আমরা, এই সমস্ত বিষয়ে দেখে দেওয়া ঠিক করবো। সে তো ময়নাতদন্ত হবে, দল ময়নাতদন্ত করবে। দল জানে ময়নাতদন্তের খুব বেশি প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দল জানে কেন কি হয়েছে, খুঁজলেই পাওয়া যাবে। 24-এ লোকসভা ভোটে টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़भूस हो जाएगी। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল 35 আসন তো দূরে থাক, 19-এর আসনগুলি ধরে রাখা গেল না। উত্তরবঙ্গেও আসন ছিনিয়ে নিল তৃণমূল, আর দক্ষিণবঙ্গে তো সবুজ ঝড়, যাতে ধরাশায়ী বিজেপি। বঙ্গ বিজেপির কাছে বড় বিড়ম্বনা 2 কেন্দ্রীয় মন্ত্রীর হার।
কোচবিহারে হারলেন নিশীথ প্রামাণিক, বাঁকুড়ায় সুভাষ সরকার। একের পর এক হেভিওয়েট পদপ্রার্থী এবার হেরেছেন। বর্ধমান দুর্গাপুরে হেরেছেন দিলীপ ঘোষ, আসানসোলে এস আলুওয়ালিয়া, কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী, ব্যারাকপুরে অর্জুন সিং, হুগলিতে লকেট। এর মধ্যে দিলীপ, দেবশ্রী ও আলুওয়ালিয়াকে এবার নতুন পিচে নামতে হয়। 19-এ জেতা সত্ত্বেও তাদের আসন বদল করে বিজেপি। নতুন আসনে লড়ে 3 জনেই হেরেছেন। কেন এমন ভরাডুবি? কারণ খুঁজতে কাটা ছেঁড়া শুরু বিজেপির। কোন কোন ক্ষেত্রে দলের এই বিপর্যয় তার বিস্তারিত তথ্য অনুসন্ধানে এবার ময়না তদন্তে নামল বিজেপি রাজ্য কমিটি। একদিকে ঘরোয়া কোন্দল, অন্যদিকে আদিনব্য দ্বন্দ্ব, সাংগঠনিক দুর্বলতা নাকি অন্য কিছু রয়েছে এই বিপর্যয়ের নেপথ্যে, সেটাই খতিয়ে দেখছে বঙ্গপদ্ম শিবির। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। দার্জিলিং লোকসভা কেন্দ্রে আবার ফুটলো পদ্ম, কিন্তু এবার সেখানে ভোটের ধরন বদলে গিয়েছে। আগে পাহাড়ের ভোটই ঠিক করত পাহাড়ের ভবিষ্যৎ, এবার সেটা ঠিক করে দিল সমতলের ভোট। তাতেও ফের বাজিমাত বিজেপির রাজু বিস্তার। দার্জিলিং পাহাড়ি লোকসভা আসন, এবার সেখানেই ভোটের ধরন বদল। দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে 4 বিধানসভা আসন সমতলে, শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং চোপড়া। 3টি বিধানসভা আসন পাহাড়ে, দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং। একসময় পাহাড়ের এই 3 বিধানসভা কেন্দ্রের ভোটেই ঠিক হয়ে যেত দার্জিলিংয়ের সাংসদ কে হবে। যেমন 2019 সালে বিজেপি প্রার্থী দার্জিলিং লোকসভা কেন্দ্রে পান 7.5 লক্ষ ভোট। এর মধ্যে 3 পাহাড়ি আসন থেকেই পেয়েছিলেন 3,38,698 ভোট, যা তৃণমূলের পাওয়া মোট ভোটের থেকে বেশি। 2019 সালে তৃণমূল মোট ভোট পায় 3,36,624। এর থেকে স্পষ্ট দার্জিলিং লোকসভা কেন্দ্রে কে জিতবেন সেটা ঠিক করে দিত পাহাড়। এই ছবিটাই এবার বদলে গিয়েছে। 24-এর ভোটে পাহাড়ি এলাকা থেকে বিজেপি পেয়েছে 2,58,978 ভোট। সমতল থেকে পেয়েছে তার থেকে অনেক বেশি, 4,16,346 ভোট। পাহাড়ে বিজেপির ব্যবধানও কমেছে। 19-এর ভোটে পাহাড়ে তৃণমূল বিজেপির ভোটের ব্যবধান ছিল 2,35,996, আর 24-এ সেটা কমে হয়েছে 93,504। এই ফলে স্পষ্ট এবার আর পাহাড়ের ভোটে দার্জিলিং লোকসভার ভবিষ্যৎ ঠিক হয়নি, হয়েছে সমতলের ভোটে। কারণ আগে পাহাড়ের সিংহভাগ দলই কোনো একজন প্রার্থীকে সমর্থন করত, ফলে পাহাড়ের ভোটই হয়ে উঠত শেষ কথা। কিন্তু এবার পাহাড়ের এক একটি দল এক এক রাস্তায়। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা অনিত থাপা তৃণমূলের দিকে, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি হাত মেলায় কংগ্রেসের সঙ্গে, জিএনএলএফ এর সমর্থন ছিল বিজেপির দিকে। গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুঙ্গও ছিলেন বিজেপির পাশে। সেই বিজেপি দার্জিলিংয়ে জিতেছে। 2009 সাল থেকে টানা দার্জিলিংয়ে পদ্ম, এবারও তাই, যা দেখে অনেকে বলছেন এই ফলে স্পষ্ট অনিত থাপার হাতে সরকারি ক্ষমতা থাকলেও কিংবা সবাইকে চমকে দিয়ে হামরো পার্টি উঠে এলেও লোকসভা ভোটে এখনো পাহাড়ে বড় ফ্যাক্টর বিমল গুরুঙ্গি। दार्जिलिंग जीत रहा है, सिलीगुड़ी जीत रहा है, कालिम्पोंग जीत रहा है, हमारा तराई डूवर्स जीत रहा है। जनता और हमारे जितने भी सहयोगी दल, विमल दाजू, मोहनगी सिंह जी, जितने भी हमारी सहयोगी दल है, ये उनकी जीत है। এবারে প্রার্থী ঘোষণার পরই দার্জিলিংয়ে বিজেপির কোন্দল প্রকাশ্যে আসে। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিদ্রোহ করেন, নির্দল হয়ে ভোটে দাঁড়ান বিষ্ণু প্রসাদ শর্মা, কিন্তু কাটা হয়ে উঠতে পারলেন না। 19-এর মতো 24-এও জয়ী হলেন রাজু বিস্তা। পাহাড়ের বদলে সমতলের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও নিজের ক্যারিশমায় দার্জিলিংয়ে ফের পদ্ম ফোটালেন রাজু বিস্তা। তৃণমূল পাখির চোখ পড়লেও তাদের হারতে হলো 1,78,000 ভোটে। জলপাইগুড়ি খুবই ভালো লড়েছে, কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ি ফলাফল খুবই হতাশ ব্যঞ্জক এবং জলপাইগুড়ি সদর, শিলিগুড়ি শহরের রেজাল্ট একেবারেই প্রত্যাশিত হয়নি। শহরের ব্যবধানটা 19-এর থেকেও একটু বেড়েছে। পাহাড়ে গত বছর থেকে ব্যবধান অনেক কমেছে, কিন্তু পাহাড়ে 3টে বিধানসভা মিলেও ব্যবধান আছে। নিউজ 18 বাংলা।
একুশের ধাঁচেই 24-এও ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, তৃণমূলকে দোষারোপ করে রাজ্যপালকে নালিশ শুভেন্দুর। বোসের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে অশান্ত এলাকা পরিদর্শনের অনুরোধও করলেন শুভেন্দু। সমস্ত আস্ফালন শেষ হয়ে গেল শুভেন্দু অধিকারী, তর্জন বর্জন শেষ। এই যে বললো কেন্দ্রীয় বাহিনী দেখবেন কিরকম পেটায়, যিনি দার্জিলিং এর ক্যান্ডিডেট জিতেছেন তিনি বললেন যে গলি ঠোকনা চাইয়ে, তো সেগুলো কোস্কানি নয়, নির্বাচন সংক্রান্ত ভায়োলেন্স নয়। শুভেন্দু অধিকারী এখন নাকি কান্না করছেন কেন? রাজ্যপালের পেছনে গিয়ে ছিচকাদুনের মতন রক্ষা করুন রক্ষা করুন, এই সব শেষ হয়ে গেল। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে সরব সুকান্ত। ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত। মুরলীধর সেন স্ট্রিটের অফিসের উল্টো দিকেই আশ্রয়ের ব্যবস্থা বিজেপির। মহেশ্বরী ভবনে ঘর ছাড়াদের সঙ্গে সাক্ষাতের পরে সরব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার পাল্টা মারের হুঁশিয়ারি সুকান্ত। অবস্থা খুবই খারাপ, কন্টিনিউয়াসলি থ্রেট, হুমকি, বোম ব্লাস্ট করছে, বাড়ির মধ্যে বোমগুলো ফেলছে, দেয়ালের গায়ে বোম ফেলছে। আমাদের রাজ্য সভাপতি মহাশয়ের সাথে আমরা কথা বলেছি, উনি আমাদের আশ্বাস দিয়েছেন এই ব্যাপারটা নিয়ে আরও উচ্চতর ব্যাপারে আমরা আদালতে বা আইনের লিগাল স্টেপ যেগুলো আছে সেগুলো যাওয়ার চিন্তা ভাবনা আমরা করছি। ভয়ভীতির পরিবেশ তৈরি করছে ইচ্ছাকৃতভাবে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, বাড়ির সামনেই বোম ফেলে ফেলে বাড়ির ভিতর ফেলে দিচ্ছে। আমরা আতঙ্কে আছি, যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ আসতে পারে। ভাবি কবে ফিরবো আমাদের কোনো নিশ্চয়তা নেই।